আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাগত কাজে বিঘ্ন না ঘটায় সে বিষয়ে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ডক্টরস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, একটি নির্দিষ্ট মহলকে সুবিধা দিতে জ্বালানি খাতে অপরিকল্পিত নীতির খেসারত দিচ্ছে দেশের মানুষ। জ্বালানি সমস্যা সমাধানে পরিকল্পনা করছে বলেও জানান সরকার প্রধান। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। জাতীয় সংসদের এলডি হলে ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব। আকাশে বেলুন উড়িয়ে শুরুতেই জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী। সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে রোপণ করেন অর্জুন গাছের চারা। মঞ্চে ওঠার সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চিকিৎসকদের সঙ্গে হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। পরে অংশ নেন দোয়া মোনাজাতে। কর্মক্ষেত্রে নানা সমস্যা আর নিজেদের প্রত্যাশিত দাবি ও প্রস্তাব তুলে ধরেন ড্যাব নেতৃবৃন্দ। এক পাশে আমরা ৩ লক্ষ রোগীকে, দরিদ্র মানুষকে সেবা দিতে পারবো ইনশাআল্লাহ। আমরা সবাই আপনার সামনে এই অঙ্গীকার করছি। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিতে যাচ্ছে সরকার। স্বাস্থ্যকর্মীদের যথাযথ প্রশিক্ষণ করার ক্ষেত্রে চিকিৎসকদের নেতৃত্ব দেওয়ার কথাও বলেন সরকার প্রধান। শিক্ষার্থী কিংবা পেশাজীবীগণ রাজনীতিতে সংশ্লিষ্ট থাকবেন কিংবা কতটা থাকবেন, এটা নিয়ে বিভিন্ন মহলে একটি আলোচনা আছে। এর পক্ষে বিপক্ষে নানা মত রয়েছে, তবে আমার মতটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যেহেতু রাজনৈতিক সিদ্ধান্ত প্রায় সকল কাজকেই প্রভাবিত করে, সেহেতু শিক্ষার্থী, শিক্ষক কিংবা পেশাজীবী সবাই যার যার মতাদর্শ অনুসারে রাজনৈতিকভাবে সুসংগঠিত থাকবেন বা সচেতন থাকবেন। এটা কোনো অযৌক্তিক কোনো বিষয় নয়। প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্র, রাজনীতি, শাসন প্রশাসনে ফ্যাসিবাদের সুবিধাবাদীরা বসে নেই। জ্বালানি নিয়ে একটি মহল বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে বলেও জানান তারেক রহমান। একটি চক্র খুব সুকৌশলে জ্বালানি কিংবা বিদ্যুৎ সেক্টরকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়। সামগ্রিকভাবে জ্বালানি খাতে বিগত দিনগুলোতে কোনো নির্দিষ্ট মহলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য যে সকল নীতি গ্রহণ করা হয়েছিল, তার খেসারত সমগ্র দেশের মানুষ এবং বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে। আমরা কাজ করেছি যে এই যে অপরিকল্পিত প্ল্যান যেগুলো ছিল, যা আমাদের জ্বালানি খাতকে একটি বিপদের মুখে ফেলে দিয়েছে, কিভাবে সেটিকে সঠিক করে নিয়ে আসতে পারি আমরা। শিক্ষা, স্বাস্থ্য ও জ্বালানি সহ প্রতিটি সেক্টরকে স্বয়ংসম্পূর্ণ ও স্বনির্ভর করতে সরকার বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ সহ তা বাস্তবায়নে কাজ শুরু করেছে বলেও জানান প্রধানমন্ত্রী। এবং চিকিৎসা ব্যবস্থাকে আধুনিক করতে। শামীম চৌধুরী, আরটিভি, ঢাকা। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর কাল প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বন্যা কবলিত চট্টগ্রামের বাঁশখালী, ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলা সফর করবেন তিনি। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে জেলা ও স্থানীয় প্রশাসনের পাশাপাশি বিএনপির নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক প্রস্তুতি ও উদ্দীপনা। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফর ঘিরে নতুন প্রাণ চাঞ্চল্য বন্যা কবলিত ৩ উপজেলায়। সফরের শুরুতে বাঁশখালীর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও পুনর্বাসনের অংশ হিসেবে ঘর হস্তান্তর করবেন তিনি। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে উচ্ছ্বসিত চট্টগ্রামবাসী। আমরা ফটিকছড়িবাসী গর্বিত। অত্যন্ত অল্প সময়ের মধ্যে ফটিকছড়ির বুকে যে মাননীয় প্রধানমন্ত্রীর আগমন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব ফটিকছড়ি আগমন করছেন, এজন্য অনেক আনন্দিত এবং উৎফুল্লিত। এরপর ফটিকছড়িতে হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও হাটহাজারীতে আল্লামা শাহ আহমদ শফির কবর জিয়ারতের পর হাটহাজারী কলেজ মাঠে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ ও মত বিনিময় করবেন তিনি। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে নেওয়া হয়েছে নানা ধরনের প্রস্তুতি। একটা বিগত বন্যায় আমাদের বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছিল, ফলে ওনার আগমনে এখানে সবার মধ্যে একটা প্রাণচাঞ্চল্যতা ফিরে আসবে। ওনার একটি নির্বাচনী এলাকা চট্টগ্রাম নির্বাচন, শহীদ রাষ্ট্রপতি স্মৃতি বিজড়িত এই ফটিকছড়ি নির্বাচনী এলাকা।
জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আমরা আমাদের যত প্রস্তুতি বা প্রিপারেশন যেটা আছে এটা আমরা নিয়ে এনেছি। তো আমাদের প্রস্তুত অনেক লাগবে যেগুলো সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টের জন্য, তো এগুলো নিয়ে আমরা ব্যবস্থা করতেছি। বন্যা দুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে মিলবে নতুন আশার বার্তা। আগে বন্যা কবলিত মানুষকে ত্রাণ দেওয়া হতো, ত্রাণ সহায়তা দেওয়া হতো। এই প্রথমবার কোনো প্রধানমন্ত্রী সরকারের উদ্যোগে উনি এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুরোপুরি পুনর্বাসনের দায়িত্ব নিয়েছেন। আবহাওয়া প্রতিকূলে থাকলেও প্রধানমন্ত্রীকে দেখতে লাখো মানুষে মুখর হবে চট্টগ্রামের ৩ উপজেলা, এমনটি মনে করছেন আয়োজক কমিটির সদস্যরা। সাকিব আল হাসান, RTV। প্রধানমন্ত্রী যখন নতুন করে দেশকে এগিয়ে নিচ্ছে সে সময় একটি মহল আবার অস্থির করে তোলার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চিকিৎসক সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় ফখরুল বলেন, দেশে যখন সংসদীয় পদ্ধতিতে গিয়ে সরকারের সংসদের মধ্য দিয়ে সমস্যার সমাধান করতে চায় তখন সেই মহলটি রাজপথে নেমে অস্থিতিশীল অবস্থায় নেওয়ার চেষ্টা করছে। সবাইকে সজাগ ও সচেতন থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, যখন দেশ উপরে উঠতে থাকে তখনই একটি মহল জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তের মধ্য দিয়ে আবার সেটিকে পেছনে ফেলার চেষ্টা করে। তারেক রহমান সাহেব কাজ শুরু করেছেন, চতুর্দিকে একটা নতুন করে দেশ গড়বার আন্দোলন শুরু করতে আসছেন। সেই সময় একটা মহল আবার দেশকে অস্থির করে তুলবার চেষ্টা করছে। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা যখন একটা পার্লামেন্টারি সিস্টেম এবং গভর্নমেন্টের মধ্যে গিয়ে পার্লামেন্টের মধ্যে দিয়ে সমস্যার সমাধান করতে চাই, তখন তারা এই কাজটি করছেন দেশকে আবার একটা অস্থিতিশীল অবস্থায় নিয়ে যাওয়ার জন্য। সারা দেশের সমস্ত ব্যবসায়িক সিন্ডিকেট ভেঙে প্রান্তিক কৃষক যেন লাভবান হয় সেই উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহের শৈলকুপায় পাট ও পেঁয়াজ বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। এ সময় মজুতদারের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে মন্ত্রী বলেন, মজুতদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুত করার কথাও বলেন মন্ত্রী। স্থানীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। কৃত্রিম সংকটে এক ধরনের ধরেন মজুতদারি, এই মজুতদারির বিরুদ্ধে আইন আছে এবং যারা মজুতদারি করে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি 1974 সালের বিশেষ ক্ষমতা আইন যেটা করে দিয়ে গেছে সেখানে মজুতদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। শুধু যারা মজুতদারি করবেন তারা ভেবে চিন্তা করবেন। আমরা সমস্ত সিন্ডিকেট ভেঙে, সমস্ত সেক্টরের সব সিন্ডিকেট ভেঙে আমরা প্রান্তিক কৃষক যাতে লাভবান হয় সেদিকে এগিয়ে যাব। নানা অপপ্রচারের মাধ্যমে অনেকেই সরকারের কাজে বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটে প্রধানমন্ত্রী তারেক রহমানের 5 মাসের উন্নয়ন যাত্রা নামক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন। বিরোধী দলকে সংসদে গঠনমূলক সমালোচনারও আহ্বান জানান রিজভী। বিস্তারিত অঙ্কন চৌধুরীর রিপোর্টে। ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে প্রধানমন্ত্রী তারেক রহমানের 5 মাসের উন্নয়ন যাত্রা নামক বইয়ের মোড়ক উন্মোচন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। রিজভী বলেন, বর্তমান সরকারের বিরুদ্ধে চলা অপপ্রচারের জবাবে এই বই গুরুত্বপূর্ণ দলিল হিসেবে কাজ করবে। এই বইটি পাঠ করলে আপনারা এই 5 মাসে আমাদের সরকার, বিএনপির সরকার বা জোট সরকার তারেক রহমানের নেতৃত্বে, তার প্রধানমন্ত্রীত্বে তিনি জনকল্যাণে এবং জনস্বার্থে এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরো বিস্তৃত করার জন্য যে উদ্যোগগুলো গ্রহণ করেছেন এবং যে উদ্যোগগুলো এখন বাস্তবায়ন হতে চলছে তার একটা মোটামুটি ভাবে বিস্তৃত বর্ণনা এই বইটির মধ্যে পাওয়া যাবে বলে আমি বিশ্বাস করি। সরকারের বিরুদ্ধে নানা অপপ্রচারের অভিযোগ আনেন তিনি। আজকে যারা অপপ্রচার করছে, সরকারের বিরুদ্ধে কলঙ্ক লেপনের চেষ্টা করছে, যারা এই সরকারকে নানাভাবে তার কাজে বাধা প্রদান করছে, তাদের সেই সম্মিলিত প্রচেষ্টা ব্যর্থ হবে যদি সত্যিকার অর্থে তার যে কর্মকাণ্ড এবং তিনি যে জনগণের কাজের প্রতি নিবেদিত সেটার ডাটা স্ট্যাটিস্টিক্স সহ
কোনো গ্রন্থ রচিত হলে সেটা একটি দলিল হিসেবে সবার হাতে থাকবে। সরকারের ইতিবাচক বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরারও আহ্বান জানান রুহুল কবির রিজভী। অঙ্কন চৌধুরী, RTV, ঢাকা। সংশোধন নাকি সংস্কার? সংবিধান ইস্যুতে সরকার এবং বিরোধী দলের বিতর্ক ধীরে ধীরে রূপ নিচ্ছে রাজনৈতিক বৈরিতায়। সংশোধন কমিটির প্রস্তাব প্রত্যাখ্যান করে মাঠের আন্দোলনের দিকে এগোচ্ছে বিরোধী দল। দুই দলের এমন বিপরীত অবস্থান জাতীয় ঐক্যের পথে বাধা হবে বলছেন বিশেষজ্ঞরা। সাদিয়া কানিজের রিপোর্ট। সংসদের ভেতর কিংবা বাহিরে সংবিধান ইস্যু নিয়ে জলঘোলা হয়েছে অনেক। চলমান বিতর্কের মধ্যেই 4 আগস্ট প্রথম বৈঠকে বসেছিল সংসদ গঠিত সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটি। সরকার দলের বারবার আহ্বানের পরেও ওই বৈঠকে যোগ দেননি বিরোধী দল। আমি আশা করি তারা হয়তো অনুধাবন করবেন, এক পর্যায়ে তারা হয়তো তাদের নাম দিবেন এবং তাদের সাথে আমরা আলোচনা করব। বিরোধী দলের স্পষ্ট বার্তা, আংশিক সংশোধন নয়, রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন নিশ্চিতে সংবিধানের মৌলিক সংস্কার চান তারা। যে উদ্দেশ্যে জুলাই অভ্যুত্থানের রক্তের বিনিময়ে যে নতুন রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন আমরা দেখেছিলাম, সেই জায়গা থেকে বিএনপি সরে যাচ্ছে। আমরা এই কমিটিতে শুধু সদস্য দিতে চাইনি তা না, ধারণাগতভাবে আমরা এই কমিটিটাই প্রত্যাখ্যান করেছি। সরকার যদি সংশোধনের চিন্তা বাদ দিয়ে ব্যাপক সংস্কারের উদ্দেশ্যে কোনো কমিটি গঠনের চিন্তা আবার পার্লামেন্টে প্রপোজ করে, দেন অপোজিশন উইল ডিসাইড। কমিটিতে অংশ না নিয়ে বিরোধী দল ভুল পথে হাঁটছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক কাজী মাহবুবুর রহমান। বলছেন, সংলাপের বদলে অবস্থান আরো কঠোর হলে মতবিরোধ রাজনৈতিক সংকট তৈরি করবে। একটা সুযোগ তৈরি হয়েছিল কমিটি থেকে কথা বলা। কমিটির বাইরে গেলে তো আপনি কথাটা আর বলতে পারছেন না, রাজপথে থেকে যাচ্ছে। সরকার এবং বিরোধী দল সবাই মিলে পারস্পরিক কাজ করতো, তাহলে কিন্তু আমাদের এই সমস্যাটার একটা পরিণতি আসতো। তবে বিরোধী দল বলছে, সংকট থেকে উত্তরণের পথ একটাই, সংস্কারের পথে হাঁটা, অন্যথায় রাজপথের আন্দোলন। একদিকে গণভোট আর জুলাই সনদের মধ্যে ডিফারেন্স করে ফেলছে, আর একদিকে সংশোধন আর সংস্কার দুইটা কথা বলে কনফিউজ করে ফেলেছে। আমরা সরকারের এই শুভঙ্করের ফাঁকিটা জনগণকে জানাবো। সংবিধান বিশেষজ্ঞ শরীফ ভুইয়ার মতে, সংশোধনীর মাধ্যমে জুলাইয়ের সংস্কার হলে ভবিষ্যতে আদালত কর্তৃক বাতিলের ঝুঁকি বেশি। সংশোধনী অংশগ্রহণমূলক না হলে প্রশ্নের মুখে পড়তে পারে। একটা সংবিধানের ব্যাপক ধরনের সংস্কারে যেতে পারতাম জুলাই সনদের ভিত্তিতে, কিন্তু সেটা ওনারা না করে ওনারা সংশোধনের কথা বলছেন। তো সেখানেও আমি পুরোপুরি নিরাশাবাদী হতে চাই না। সংশোধনীর মাধ্যমে যদি সংস্কার করা হয় জুলাইয়ের, তাহলে এগুলো আদালত কর্তৃক বাতিল হওয়ার একটা ঝুঁকি আছে, যেটা হয়তো কিছুটা পরিহার করা যেত যদি এটা সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে হতো। সংবিধান সংশোধনের এই যাত্রা কতটা মসৃণ হবে তা নির্ভর করবে শেষ পর্যন্ত কতটা জাতীয় ঐক্যমত্য গড়ে ওঠে সেই বাস্তবতার উপর। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। মুখে সবার আগে বাংলাদেশ বললেও ভারতকে ভয় পাচ্ছে বিএনপি, তাই জুলাই স্মৃতি জাদুঘর থেকে ফেলানি সহ সীমান্ত হত্যা ও মোদি বিরোধী আন্দোলনের ছবি সরিয়ে দিয়েছে, এমন অভিযোগ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে এসব অভিযোগ করেন তিনি। জাদুঘরে আবু সাইদের কোনো ছবি না থাকায় ক্ষোভ জানিয়েছেন দর্শনার্থীরা। ফজলুল হকের ক্যামেরায় মোহাম্মদ সাইমের রিপোর্ট। সকালে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সহ দলটির শীর্ষ নেতারা। অন্তর্বর্তী সরকারের সময়ে অনেক ছবি ও স্মৃতি অপসারণ করায় ক্ষোভ জানান নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, নিজ দলের নেতা কর্মীদের অবদানকে বেশি প্রাধান্য দিয়েছে সরকার। বিএনপি হয়তো ভারতকে ভয় পাচ্ছে, তারা সবার আগে বাংলাদেশ বললেও আমরা দেখছি যে যদি ভয় না পেত তাহলে এটা তো আমাদের ইতিহাসের অংশ এবং এটা তো ভারত করেছে, তো যেটা ইতিহাসের অংশ সেটা কেন থাকবে না। এবং গত 16 বছর যে ফ্যাসিবাদ বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল তার সাথে তো ভারত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পর্কিত ছিল নানাভাবে, এবং সেই ইতিহাসটা কিন্তু এখানে পাবেন না। আপনার পুরো জাদুঘর করলে মনে হবে না। এ সময় আইন করে জাদুঘরকে স্বায়ত্তশাসনের আওতায় নিয়ে লোকবল নিয়োগেরও আহ্বান জানান জুলাই গণঅভ্যুত্থানের এই প্রধান চরিত্র। এটা একটা স্বায়ত্তশাসিত আইন প্রয়োজন, কাঠামো প্রয়োজন। জুলাই আকাঙ্ক্ষাকে ধারণ করে এই ধরনের লোক
নেতৃত্বে রেখে পর্যাপ্ত পরিমাণ জনবল রাখতে হবে, কারণ এখানকার সিকিউরিটিটা খুবই গুরুত্বপূর্ণ। পরে সকাল 11টায় দর্শনার্থীদের জন্য জাদুঘর খুলে দেয়া হয়। জাদুঘরে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কোনো ছবি না দেখায় ক্ষোভ প্রকাশ করেন দর্শনার্থীরা। আবু সাঈদের কিছু এখনো দেখতেছি না, ও থেকে তাকে দেখার পর আমি এই প্রোটেস্টে জয়েন করছি। বিফোর দ্যাট আই ওয়াজন্ট ইন্টারেস্টেড। শহীদ আবু সাঈদের যে ছবিগুলো সেটা সেভাবে তোলা হয় নাই। আর হচ্ছে আমার এ সময় গণভবন দখলের ছবিগুলোতে থাকা ছাত্র জনতার মুখ লাল রং দিয়ে ঢেকে দেওয়ারও প্রতিবাদ জানান তারা। ছবিগুলোর মুখটা ঢেকে থাকার কি কারণটা আসলে বুঝতে পারতেছি না, আসলে কি কারণে মুখটা ঢেকে রাখা হয়েছে। আর আবু সাঈদের ছবিটাও আমরা দেখতে পাইনি, যে রংপুরের যে বেগম রোকেয়ার আবু সাঈদের ছবিটা আমরা খুঁজে পাইনি। জাদুঘরের অপূর্ণতা বা শূন্যতাকে প্রকৃত ইতিহাস দিয়ে সাজানো হবে শৈল্পিক রূপে, এমনটাই প্রত্যাশা জুলাইয়ের মহানায়কদেরও সাধারণ দর্শনার্থীদের। মোহাম্মদ সায়েম, RTV, ঢাকা। আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ ও ব্যক্তির অপরাধের বিচার হবে আদালতে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ঢাবির সাদা দল ও ইউট্যাব আয়োজিত গণ অভ্যুত্থানের 2 বছর পূর্তি ও ফ্যাসিস্ট সরকার পতনে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। অনেকে স্বৈরাচার ফিরিয়ে আনার পথ সুগম করছে বলেও জানান মন্ত্রী। আর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, অনেকে জুলাই গণ অভ্যুত্থানের ক্রেডিট নিতে চায়, কিন্তু সকল শ্রেণী পেশার মানুষের জীবনের বিনিময়ে এই নতুন বাংলাদেশ বলে জানান রিজভী। আজকে অনেক নিজস্ব ক্রেডিট নেওয়ার চেষ্টা হচ্ছে, কৃতিত্ব নেওয়ার চেষ্টা হচ্ছে, কিন্তু প্রতিক্ষণে প্রতি মুহূর্তে ছাত্রদের যে আন্দোলন সেটিকে সংহতি জানানোর জন্য লন্ডন থেকে আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্দেশ দিতেন। আমরা কখনো আওয়ামী লীগ হতে পারবো না। আমরা বাংলাদেশের স্বার্থকে সমুন্নত রেখে on the basis of mutual dignity and respect and on the basis of the sovereign equality আমরা আপনাদের সাথে সম্পর্ক রাখবো। তার মানে এই না আপনারা হাসিনা কার্ড খেলবেন আর বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইবেন, দুটো বিপরীতমুখী। আশা করি ভারতীয় কর্তৃপক্ষ, ভারত সরকার বিষয়টি বুঝবেন। 1-11 সময় তারেক রহমানকে ডিজিএফআই এর আয়নাঘরে বন্দী রাখা হয়েছিল বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সকালে ডিজিএফআই এর গোপন বন্দিশালা পরিদর্শন শেষে কথা বলেন তিনি। অনেক ভিকটিমদেরকে সেখানে মাসের পর মাস, বছরের পর বছর আটকে রাখা হয়েছে, তাদের উপরে অবর্ণনীয় নির্যাতন করা হয়েছে। আপনারা ইতিমধ্যে জানবেন যে এই টিএফআই এবং জেআইসি সেলের সম্পৃক্ত যেসব কর্মকর্তারা ছিল তাদের অনেকেই বিচারের আওতায় আনা হয়েছে এবং তাদের বিচার চলছে, এবং ভবিষ্যতেও যাদের সংশ্লিষ্টতা এইভাবে পাওয়া যাবে তাদেরকেও এই অমানবিক ঘটনার জন্য বিচারের সম্মুখীন করা হবে। ভবনের মালিক ও রাজুকের পরিদর্শকদের যোগ সাজশে অনিয়ম দুর্নীতির কারণে অবৈধ ভবন নিয়ে রাজুকের বিভিন্ন অভিযান কার্যকর হচ্ছে না, দোষীরা শাস্তি পাচ্ছে না বলে মন্তব্য করলেন রাজুক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম। জাতীয় প্রেস ক্লাবে ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত ভূমিকম্প ঝুঁকিতে দেশ আমাদের করণীয় বিষয়ে সংলাপে এসব কথা বলেন। তিনি আরও বলেন, অনিয়মকারী পরিদর্শকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াতে রাজুকে এখন জনবল কমে গেছে। ভবন মালিকরা নিয়ম মেনে প্রকৃত নকশা অনুযায়ী ভবন করলে অনেকাংশে ভূমিকম্প প্রতিরোধ করা সম্ভব। এটা তো শুরু থেকেই অবস্থা নাকি বলে কোনো আমলে কি এটা ভালো ছিল? আমি কাউকে দোষারোপ আলাদা করে করতে চাই না, হয়তো কোনো সময় বেশি হয়েছে, বিগত কিছু বছর বেশি হয়েছে, কিন্তু এটা কিন্তু ধারাবাহিকভাবে আজকে এই অবস্থায় আসছে। এখন সেটা আমি যতখানি জনগণের কাছে দাঁড়াই বা আপনাদের সামনে আসি, আমার মনে হয় না অতীতে কোনো চেয়ারম্যান এইভাবে জবাবদিহিতার কাছে আসছে। ব্যক্তি বিল্ডিং কিন্তু দলিল করে দিচ্ছে একটা আনঅথরাইজড একটা কোম্পানি, হাউজিং কোম্পানি, তার কোনো রেজিস্ট্রেশন নেই। এখন আমি কত ধরনের জটিলতা, একটা হলো টেকনিক্যাল জটিলতা, একটা আইনি জটিলতা, আপনি কোনগুলো করবেন? তো আমরা এগুলো একটা নীতিমালা করতেছি।
নাটোরের নয়াবাজার এলাকায় গরুবাহী গাড়ি ও বাসের মুখোমুখি সংঘর্ষে 2 ভাইসহ 3 গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত 3 জন। শনিবার সকালে জেলার বনপাড়া হাটি কুমরুল মহাসড়কের গুরুদাসপুরে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ও আহতদের পরিচয় শনাক্তের কাজ করছে পুলিশ। এদিকে সিরাজগঞ্জের নলকায় সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 13 জন। শুক্রবার দিবাগত রাতে দুর্ঘটনাটি ঘটে। নিহত ও আহতদের নাম পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। ঢাকা থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদে সরাসরি যাত্রা শুরু করল দেশটির নতুন জাতীয় বিমান সংস্থা রিয়াদ এয়ার। সকালে রিয়াদ থেকে আসা ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া, বিমানবন্দরের নির্বাহী পরিচালক রাগিব সামাদ সহ অন্যরা। বক্তারা জানান, সৌদি আরবকে বিশ্ব দরবারে নতুনভাবে যুক্ত করতে এবং যাত্রী সেবার মান আরও উন্নত করতে এই উদ্যোগ। নতুন এই রুটের ফলে 2 দেশের বাণিজ্য, পর্যটন ও প্রবাসী যোগাযোগে গতি আসবে বলে আশা প্রকাশ করা হয়। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলার সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।